কথাটা বলে সে চলে যায়। প্রাণেশা এভাবে সবার মধ্য থেকে ওকে রুমে ডাকায় লজ্জা পায় ভীষণ, মাথা নিচু করে নেয়। দাদি দুই শাশুড়ি সবাই কি ভাবলো? ছেলের কথা শুনেই মিসেস আয়েশা আমিন প্রাণেশার দিকে আর চোখে এক পলক তাকায়। মেয়েটা লজ্জা পেয়েছে। ওনার ভীষণ ভালো লাগলো। ছেলেটা এখন পুরোপুরি সংসারী হবে। আগে দেখতেও পারতো না মেয়েটাকে, এখন চোখে হারাচ্ছে। তিনি মনে মনে প্রশান্তি অনুভব করেন। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? দাদু ভাই ডেকেছে, তাড়াতাড়ি যা। এখানে তোর আর কোনো কাজ নেই, স্বামীকে সন্তুষ্ট করবে শুধু। তাড়াতাড়ি যা। দাদির কথা শুনে ইতস্তত করে প্রাণেশা একবার শাশুড়ির দিকে তাকায়। উনি নিজের মতো রান্না করছেন দেখে আস্তে আস্তে চলে যায়। প্রাণেশা রুমে এসে দেখে অন্তিকের মোবাইলটা বিছানায় রাখা, রিং পড়ছে। কাউকে কল দিয়ে লাউড স্পিকার দিয়ে রেখেছে। সেদিকে চোখ রেখে অন্তিক গায়ের শার্টের বোতাম খুলছে। সে রুমে এসে দরজায় হাতের বাড়ি দিয়ে অন্তিকের দৃষ্টি আকর্ষণ করে। ওপাশে ব্যক্তি কল রিসিভ করছে না দেখে অন্তিক সেই কলটা কেটে দিয়ে শার্টটা খুলে বিছানায় ফেলে রাখে। তারপর প্রাণেশাকে দেখে বলে, ঘুম থেকে উঠে তোমাকে দেখলাম না কেন? এত তাড়াতাড়ি উঠে কোথায় গিয়েছিলে? বলেছি না প্রতিদিন উঠে যেন আমার পাশে পাই তোমাকে। আজ বাড়িতে কত কাজ, তাড়াতাড়ি উঠতে হবে না? এত তাড়াতাড়ি ওঠার দরকার তো দেখছি না। ওর আস্তে আস্তে 1টা 2টা বাজবে। এখন বাজে মোটেও 9:30। আর অনেক সময় আছে। ভোরবেলা থেকে তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই। ঠান্ডা মাথায় করলেই সব ঠিকঠাক হয়ে যাবে সঠিক সময়। আপনার মতো সবার মাথা ঠান্ডা থাকে নাকি? তাড়াহুড়োর সময় লাগতেই পারে। আচ্ছা, খুব বুঝেন দেখছি ম্যাডাম। তো এবার কাপড় বের করুন, গোসল করব, তারপর আবার বের হতে হবে। এমন না যে প্রাণেশা এই রুমে থাকা শুরু করেছে খুব বেশি দিন হচ্ছে, আর সে রুমের কোথায় কি আছে সব খুঁটিনাটি জানে। কিন্তু অন্তিক তার সব কাজকর্ম মেয়েটাকে দিয়ে করায়। ভালো লাগে তার। বউ তার জন্য কাজ করলে ভীষণ ভালো লাগে। সে একটা টাওয়াল নিয়ে ঢুকে পড়ে ওয়াশরুমে। ততক্ষণে প্রাণেশা অন্তিকের কাপড় হাতে নিয়ে দরজার পাশে দাঁড়িয়েছে। ওকে কাপড় বের করতে বলে সেসব না নিয়ে লোকটা ঢুকে পড়েছে ওয়াশরুমে। তারপর শুধু একটা টাওয়াল পেঁচিয়ে বের হবে, আর তার লজ্জার শেষ থাকবে না। তাই অন্তিক বের হতে চাইলে প্রাণেশা কাপড়গুলো এগিয়ে দেবে আর ভেতর থেকে চেঞ্জ করে আসতে বলবে। ঠিক করেছে সে। ভাবনার মধ্যেই কট করে দরজা খোলার আওয়াজ আসে। অন্তিক প্রাণেশার ভাবনা মতো বের হতে চাইলে সে দরজার বাইরে থেকে টেনে ধরে কাপড় এগিয়ে দেয়, বোঝায় ভেতর থেকে চেঞ্জ করে আসতে হবে। অন্তিক প্রথমে একটু অবাক হলেও বুঝতে পারে প্রাণেশার এমন করার কারণ। সে যতবার শুধু টাওয়েল পেঁচিয়ে রুমে গিয়েছে ততবার এই মেয়েটা লজ্জায় লাল নীল হয়েছে। তার দিকে তাকায় না অবধি চোখ তুলে। অন্তিক দরজার ফাঁক দিয়ে মাথা বের করে বলে, লজ্জা পাচ্ছেন নাকি ম্যাডাম? গায়ে কিন্তু টাওয়াল আছে, একেবারে খালি গায়ে নয়। বাইরে আসে। প্রাণেশা তাড়াতাড়ি মাথা নাড়ায়, বোঝায় কাপড় পরে বাইরে আসতে হবে। হুম, আমার তো রুমে গিয়ে চেঞ্জ করার অভ্যাস। ওই সময় চেঞ্জ করতে ভালো লাগে না, কি করা যায়? প্লিজ। অমনি অন্তিক সেই হাত ধরে হ্যাচকা টানে ওকে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে নেয়। প্রাণেশা হতভম্ব। অন্তিক ওকে ওর সেই হতভম্ব চেহারা উপেক্ষা করেই বলে, ঠিক আছে, আপনার অনুরোধ মানলাম, কিন্তু পরিবর্তে আমি যা চাই করতে হবে। কি? এটাই চাই, আবার গোসল করব, তুমি আমি একসাথে। বলেই প্রাণেশা মাথা নাড়িয়ে না করতে করতে সে শাওয়ার অন করে দেয়। দুজনেই ভিজে একাকার। প্রাণেশার গায়ে সাদা সালোয়ার কামিজ ছিল, ভিজে গিয়ে কাপড় গায়ের সাথে লেপ্টে রয়েছে। কালো অন্তর্বাসের সাথে নাড়িকায়া স্পষ্ট হয়ে উঠেছে। সে অস্বস্তিতে গুটিয়ে যায়, বুকে হাত দিয়ে নিজেকে আড়াল করতে চায়। ভীষণ লজ্জা লাগছে। চোখ তুলে তাকায় না অন্তিকের দিকে। অন্তিকের চোখ প্রাণেশার ওপরেই ছিল। প্রাণেশার মেয়েলি শরীর তার সামনে স্পষ্ট। ইচ্ছে করছে সেই মেয়েলি শরীরে ডুব দিতে, কিন্তু প্রাণেশা বোধহয় প্রস্তুত নয় এখনো। তাই ওর শরীর থেকে নজর সরিয়ে চেহারার দিকে তাকায়। নিজেকে আড়াল করার চেষ্টায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। অন্তিক ওর চিবুকে হাত দিয়ে মুখটা উপরে তোলে। প্রাণেশার চোখটাও নিচে। অন্তিক ওর কাঁপতে থাকা ঠোঁট চোখ এসবে চোখ বুলিয়ে বলে, আমার দিকে তাকাও। প্রাণেশা মাথা নাড়িয়ে না বলে। অন্তিক ওর কোমরে হাত দিয়ে টেনে একেবারে গায়ের সাথে লাগিয়ে নেয়। চিবুকে থাকা ওই হাত দিয়ে প্রাণেশার ঠোঁটে আঙুল বোলাতে বোলাতে বলে, তাকাবে না? প্রাণেশা নাই বলতো, কিন্তু কোমরে থাকা ওই হাত স্থির নেই। ভীষণ অবাধ্য, সাথে ঠোঁটে ঘষতে থাকা আঙুলটাও। তাই অস্থিরতা। সে হ্যাঁ না কিছু বলে না। আস্তে আস্তে চোখ তুলতেই দেখে অন্তিকের চোখে কখনো ওর ঠোঁটে তো কখনো ওর বুকে।
তা দেখে সে আবার ওর 2 হাত দিয়ে বুক আড়াল করার চেষ্টা করে। এমন করতে দেখে অন্তিক ওর চোখের দিকে তাকায়, তারপর একটু হেসে বলে, যা ঢাকতে চাইছো ওই জায়গা আমার এক্সপ্লোর করা হয়ে গেছে ম্যাডাম। প্রাণেশা দ্বিধান্বিত চোখে তাকিয়ে মানে জানতে চায়। অন্তিক ওর বুকের দিকে রাখা হাত দুটো নামিয়ে দেয়, চোখ দিয়ে সেদিকে ইশারা করেই বলে, মানে আপনার ওখানে রহস্য আমার কাছে উন্মোচন হয়েছে অনেক আগে, তাই ঢাকাঢাকি করার দরকার নেই। প্রাণেশা এভাবে বলায় লজ্জা পেলেও প্রশ্নাত্মক চোখে তাকায়, যার অর্থ সে এখনো কিছু বুঝতে পারেনি। অন্তিক ওকে হঠাৎ কোলে তুলে নেয়, গলায় চুমু খায় অনবরত, তারপর কানের কাছে মুখ নিয়ে বলে, সেদিন যে অসুস্থ হয়েছিল, জ্বর বাঁধিয়েছিল, সারা রাতে সেবা করলাম, তাই আমার কিছু প্রাপ্য ছিল নিশ্চয়ই, ওই প্রাপ্যটুকুই নিয়েছে। প্রাণেশার বুঝতে একটু সময় লাগলেও বিষয়টা ঠিকই পরিষ্কার হয়। খুব লজ্জা পায়। সেদিন সবার সামনে অয়ন্তী আপু ওর সেবা করেছিল ভেবে, ওর গা মুছিয়ে দিয়েছিল ভেবে ধন্যবাদ জানিয়েছিল। অয়ন্তী আপু হ্যাঁ না কিছু বলেনি। লোকটা যে ওর সাথে ছিল সারা রাত তা নিশ্চয়ই জানতো, কিন্তু সেই অজ্ঞাত ছিল সবকিছুর ব্যাপারে। তাছাড়া সকাল সকাল সারা গায়ে ভীষণ ব্যথা করছিল, কামড়ের খামচির মতো দাগও ছিল, বুকে ব্যথা ছিল 2-3 দিন। নিশ্চয় এই কারণে ওকে না জানিয়ে ওর অনুমতি ছাড়া কাছে এসেছিল ভেবে রাগ হয়। সে অন্তিকের কোল থেকে নেমে যেতে চায়। অন্তিকও রেগে গিয়েছে বুঝতে পারে, তবে আফসোস হয় না। সে ওকে নামতে দেয় না, নিজের সাথে আরো জড়িয়ে নেয়, নিয়ে বলে, রাগ করছে কেন? আমি কি তোমাকে একটু ছুঁতে পারি না? আমার কি একটু অধিকার নেই? প্রাণেশা জবাব দেয় না। ওর নীরবতা দেখে অন্তিক ওকে আরেকটু শক্ত করে ধরে রুক্ষভাবে কাছে টানে, তারপর বলে, নাকি আমি ছুঁলে তোমার খারাপ লাগে? কোনটা? প্রাণেশা অন্তিকের দিকে তাকায়, বুঝে যায় লোকটা রেগে যাচ্ছে, কিন্তু ওর নিজেরও রাগ লাগছে, তাও কোনোভাবে মাথা নাড়িয়ে না বোঝায়। বেশ, তাহলে আজ আরেকটু ছুঁতে চাই তোমাকে। ওর জবাব পেয়ে নাকে নাক ঘষে বলে অন্তিক। প্রাণেশা অন্তিকের কথা উপলব্ধি করে ওকে মানা করবে, তার আগে স্তব্ধ হয়ে যায়। শরীরে লোকটার অযাচিত স্পর্শে চিনচিন ব্যথায় চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়ায়। অন্তিকের গলায় থাকা হাত দুটো আরো দৃঢ় হয়। অন্তিকের গলায় ঘাড়ে প্রাণেশার নখ দেবে যায়, অথচ অন্তিকের সেদিকে কোনো হুঁশ নেই। সে নিজের কাজ চালিয়ে যায়। মাহাদের মা এই মুহূর্তে বসে আছেন অন্তিকের দাদি সায়না বেগমের রুমে। ওনার সামনে কিছুটা থমথমে রুমের পরিবেশ, কারণ 10টার দিকে সরোয়ার বাড়ি এসেছে, প্রায় 11:30টার দিকে সাহস করে ছেলের বিষয়টা মাকে জানিয়েছেন মাহাদের মা। মেয়ের কথা শোনার পর থেকে নীরবতা পালন করছেন সায়না বেগম, কোনো উত্তর দেননি। একটু বেশি ঠান্ডা হয়ে গিয়েছেন। মায়ের শীতল রূপ দেখে মাহাদের মা মিসেস মার্জিয়া কোনোভাবে বলেন, মা, বিষয়টা একটু জটিল হয়ে গিয়েছে তা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব আমি এখন? ছেলেটা যা বলছে তাতে বোঝা যাচ্ছে অয়ন্তীকে বিয়ে কোনো না কোনো ঝামেলা করবে। এখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আমাকে পথ দেখাও। বড় ভাইজান আর ভাবি এইসব শুনলে কি যে হবে, আর তাদের সামনেই আমি এইসব বলবোই বা কিভাবে, কিছু বুঝতে পারছি না। মাহাত ভাইজান কি আমার দিদি ভাইকে ভালোবাসে আগে থেকে, বা তেমন কোনো কিছুকে জানিয়েছে? কিছুই বলেনি এইসব। না, আমরা আগে থেকে এমন কোনো কিছুই ইঙ্গিত পেয়েছি যে আন্দাজ করব। আজ ভোরে হঠাৎ রুমে এলো, ওকে দেখে আমি আর ওর বাবা ভয় পেয়ে গিয়েছিলাম। চোখ মুখ লাল, চুলের অবস্থা বেহাল। কি হয়েছে জিজ্ঞেস করলে জানাই সে অয়ন্তীকে বিয়ে করবে। কে কাকে বিয়ে করবে? নিজেদের কথাবার্তার মধ্যে হঠাৎ বড় ভাইয়ের কণ্ঠস্বর শুনে মিসেস মার্জিয়া আটকে ওঠেন। দরজায় দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে এক পলক তাকে মায়ের দিকে তাকান। সায়না বেগমকেও যথেষ্ট বিচলিত দেখাচ্ছে। কি হলো মা, মেয়ে কার সাথে কার বিয়ের কথা বলছো? আর আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি মার্জিয়া? এর মধ্যে মিস্টার মাহমুদ সরোয়ার আবার ঘটনা জানতে চেয়ে ভেতরে আসেন। তিনি এসেছিলেন মায়ের সাথে কথা বলতে। তারা দুই ভাই এখনো বাড়ির ছোট বড় যে কোনো সিদ্ধান্ত মায়ের সাথে আলোচনা করে তারপর নেন। মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছে আজ, সেই হিসেবে নানান ছোট বড় বিষয় ঘাটাঘাটি করতে হচ্ছে। এসব সিদ্ধান্ত মায়ের সাথে পর্যালোচনা করে নিচ্ছেন তিনি। তেমনি কোনো একটা ব্যাপারে কথা বলতে এসেছিলেন। বোন আর মায়ের কথোপকথনে বিয়ে করতে চাচ্ছে এইটুকুই শুনেছেন, তাই ভেতরে প্রবেশ করতে করতে জানতে চান বিষয়টা।
তবে বোনকে এমন সংকুচিত হতে দেখে তিনি ভ্রু কুঁচকান। মায়ের দিকে তাকালে ওনাকেও বিচলিত লাগে, তিনিও ভাবনায় পড়ে যান। কি হয়েছে মা, কোনো সমস্যা? আর কার বিয়ের কথা বলছি আমরা? শায়না বেগম এক পলক মেয়ের দিকে তাকান, তবে কিছু বলেন না, চেহারাতে খানিকটা চিন্তার ছাপ। কিছু বলছো না যে? তোমরা কি কোনো বিষয় চিন্তিত? ওনার কথা শুনে মিসেস মার্জিয়া কিছু বলতে চেয়েও যেন পারেন না। বোনের বিষয়টা বুঝতে পেরে মাহমুদ সাহেব বলেন, আরে এত সংকোচ করছিস কেন, কি হয়েছে ভাইকে বল। মিসেস মার্জিয়া এক পলক মায়ের দিকে তাকান, তিনি চোখের ইশারা করতে কোনোভাবে বলেন, ভাইজান, আমার ছেলেটা হঠাৎ বলছে। এতটুকু বলে আরেকবার ভাইয়ের দিকে তাকান তিনি। মাহমুদ সাহেব বোনের কথা শুনেছেন উৎসুক হয়ে। মিসেস মার্জিয়া চোখ নামিয়ে বলেন, সে বলল অয়ন্তীকে, মানে আমাদের অয়ন্তীকে নাকি বিয়ে করতে চায়। আমি এখন কি করব বুঝতে পারছি না। মাহমুদ সাহেব ঠান্ডা মাথার মানুষ, হুটহাট কোনো সিদ্ধান্ত নেন না, রেগেও যান না, আর না হুট করে কোনো কথা শুনে বিশেষ প্রতিক্রিয়া দেন। তাই মিসেস মার্জিয়া বুঝতে পারছেন না ভাইজান কি রেগে গিয়েছে নাকি না, কিংবা বিষয়টা কিভাবে নিয়েছে সেটাও বুঝতে পারছেন না। এদিকে এমন সময় মিসেস আয়েশা আমিনকেও রুমের দরজার পাশে দেখা যায়। তিনি নাস্তা খাওয়ার জন্য ননদকে ডাকতে এসেছিলেন। এসে এমন কথা শুনে দাঁড়িয়ে পড়েন। মাহমুদ সাহেব বেশ কয়েক মুহূর্ত গম্ভীর মুখে বসেছিলেন। চেহারা দেখে কি চিন্তা করছে বোঝার উপায় নেই। নীরবতা ভেঙে হঠাৎ বলেন, ঘটনা খুলে বল। আর তুই এত ভয় পাচ্ছিস কেন? যা করেছে বলেছে তোর ছেলে, তোর ভয় পাওয়ার তো কারণ নেই। না মানে, ছেলেটা যে এমন কিছু বলবে কখনো ভাবতে পারিনি। তুমি আর ভাবি কি না কি ভাবো, একটু ভয়ে ছিলাম, কিন্তু আমি তো জানি না হঠাৎ ছেলেটার মাথায় এসব এলো কি করে, কিছু বুঝতে পারছি না। তখন বলেছে মাহাদ এসব। আজ ভোরেই তো। সে জানতো না আজ আয়ন্তিকাকে দেখে আসবে পাত্রপক্ষ, বলিসনি তোরা? জানেন ভাইজান, জানার পরে এসব বলেছি। ততক্ষণে মিসেস আয়েশা মেন রুমে ঢুকে শাশুড়ির পাশে বসেছেন। ওনার চেহারাটাও অতীব শান্ত দেখাচ্ছে। মিস্টার মাহমুদ বলেন, মাহাতকে বাড়ি আসতে বল, ওর সাথেই কথা বলি, কি চাচ্ছে। মিসেস মার্জিয়া ছেলেকে কয়েকবার ফোন দিয়েছেন, কিন্তু নট রিচেবল দেখাচ্ছে। উনি চিন্তিত হন বেশ। মিস্টার মাহমুদ দিগন্তকে ডেকে পাঠান। মাহাত কোথায় আছে খোঁজ নিতে বলেন। দিগন্ত সবার চিন্তিত মুখ দেখে কি হয়েছে জানতে চাইলে শায়না বেগম জানান বিষয়টা। দিগন্ত ভীষণ অবাক হয়। এসব কি হলো, কখন হলো, সে তো কিছুই জানে না। আস্তে আস্তে বাড়ির সবাই জানাজানি হয় মাহাদের বিষয়টা। শুধু ওপরের রুমে থাকা অয়ন্তী আর মেহেরিন ছাড়া ইসি দিথিকে মানা করে দিয়েছে দিগন্ত, যেন অয়ন্তীকে এখন কিছু জানানো না হয়। কারণ তার ধারণা অয়ন্তী মাহাদের এসব ব্যাপারে কিছু জানে না। তাই এখন না জানিয়ে ঘটনাটা কতদূর কি হয় তা দেখতে হবে। সে মনে করে এর আগে বোনকে এসবের থেকে বাইরে রাখাই ভালো। অন্তিক বাইরে ছিল। প্রাণেশা টেক্সট করে পাঠিয়েছে যে বাড়িতে একটা ঝামেলা হয়েছে, যেন তাড়াতাড়ি আসে। ওর টেক্সট পেয়ে 10 মিনিটের মধ্যে চলে এসেছে। হয়তো কাছেই কোথাও ছিল। এসে সবাইকে একত্রে চিন্তিত মুখে বসে থাকতে দেখলে দিগন্ত জানায় ঘটনা। এরপর সে ভ্রু কুচকিয়ে নেয়। ফুপিকে একবার জিজ্ঞাসা করে, অয়ন্তী কি মাহাত ভালোবাসে আগে থেকে? জানি না বাবা, সেই সব কিছুই জানাইনি। আর কিছু জানতে চায়নি সে। 10-15 মিনিট পর মাহাদ এলে সবাই তার দিকে তাকায়। ওকে দেখে আগের মতো এলোমেলো না লাগলেও চোখের হাল দেখে কাল সারা রাত যে ঘুমায়নি তা সবাই বুঝে যায়। মাহাদ এসে সবার দিকে নির্লিপ্ত চোখে একবার তাকায়। দেখে মনে হচ্ছে সবাই তার জন্য বিচার সভা বসিয়েছে। মিস্টার মাহমুদ ওকে ডাকলে সে গিয়ে ওনার সামনে দাঁড়ায়। মাহাতকে দাঁড়াতে দেখে তিনি ওনার বরাবর সামনে সোফায় বসতে ইশারা করেন। ইসিদিথি সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে। বাকিরা যার যার মতো চিন্তিত, উৎসুক কিংবা গম্ভীর মুখে সোফায় বসে আছেন। মাহমুদ সাহেব মাহাদের দিকে তাকিয়ে জানতে চান ওনাকে দেখে রেগে আছেন কিনা ঠিক বুঝতে পারল না মাহাদ। এক পলক বাকিদের দিকে তাকিয়ে অন্তিকের দিকে তাকায়। সে পিঠ কিছুটা সামনের দিকে ঝুঁকিয়ে মাথাটাও নামিয়ে বসে আছে সোফায়। আয়ন্তীর বিয়েতে তোমার সমস্যা? কিছু গভীরভাবে ভাবছিল হয়তো, তবে ঝুঁকানো মাথায় চোখ তুলে ওকেই দেখছে। মাহাদ এসেছে থেকে তার দিকে চোখ দুটো। মানুষের চেহারা দেখে ভেতরটা পড়ে নেওয়ার অভ্যাস তার। হয়তো তেমন কিছুই করছে।
তবে মোটেও সহজ নয় অন্তিকের সেই ঝুঁকানো বাঁকা দৃষ্টি। মাহাত আর তাকায় না সেদিকে, মিস্টার মাহমুদের দিকে তাকিয়ে বলে, তোমার জন্য নীলছে তারা একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো, ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বলে, মহুয়ার মনে মাতার হাওয়া খেলে, এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে। অয়ন্তীকে আমি বিয়ে করতে চাই মামু, এটাই সমস্যা, তাই যাচ্ছি না অন্য কোথাও ওর বিয়ে হোক। আজকে ওকে দেখতে পাত্রপক্ষ আসবে জানো? হ্যাঁ। তাহলে আগে জানাওনি কেন? আগে বুঝতে পারিনি তাই। তাহলে তোমার এখন কেন মনে হচ্ছে যে আজকে যাদের আয়ন্তিককে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে তাদের বাদ দিয়ে তোমার সাথে ওর বিয়ে দেবে? মাহাত কিছু বলে না, কিন্তু তার কেন জানি রাগ উঠেছে। অয়ন্তী বিয়েতে মত না দিলে আজ এত কিছু হতো না। সে হাত দিয়ে ঘাড় ঘষতে ঘষতে সবার দিকে একবার তাকায়। এর মধ্যে তাঁতি বলেন, নানু ভাই, তোমার সাথে কি দিদি ভাইয়ের কোনো রকম প্রেমের সম্পর্ক ছিল? ওনার প্রশ্ন শুনে অন্তিক ভীষণ বিরক্ত হয়। এর মধ্যে দাদি আবার ছেলের দিকে তাকিয়ে বলেন, আমার মনে হয় দিদি ভাইকে একবার ডাকলে ভালো হয়, তার থেকে জেনে নেওয়া যাবে সে এসবের কিছু জানে কি না। মাহাত ভাইজান আর বড় বৌমার বোনের ছেলে কাকে নিয়ে তার আপত্তি আছে তাও জানা যাবে। দাদির কথা শুনে অন্তিকা আর মিস্টার মাহমুদ কিছু বলবে তার আগে মাহাত বলে, ওকে ডাকার কোনো দরকার নেই, অয়ন্তী জানে না এসবের কিছু, আর না আমাদের মধ্যে কোনো রকম প্রেমের সম্পর্ক ছিল, তাই ওকে ডাকার প্রয়োজন নেই নানি। মাহাদের কথা শুনে এক পলক তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকান মিস্টার মাহমুদ। তিনি নিজেও ঘটনার সমাধান না করে কোনোভাবে এসব মেয়ের কানে তুলতে চান না। মাকে বলেন, হ্যাঁ মা, ওকে জানাতে চাচ্ছি না এসব আপাতত, মাহাদি বলুক যা বলার। তাছাড়া আয়ন্তী কারোর সাথে কোনো রকম সম্পর্কে থাকলে অন্য জায়গায় কোনো সম্মতি দিত না, এতটুকু চিনি মেয়েকে। আহা, সেসব বুঝলাম না হয়, কিন্তু মাহাত ভাইজান আর তুরাগের মধ্যে কাকে নিয়ে তার আপত্তি বা কাকে পছন্দ তার এসব তো জানতে হবে। তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পারছি মা, কিন্তু আগে নিজের মধ্যে বিষয়টাকে নিয়ে ক্লিয়ার হই, তারপর ওকে জানাবো। এখন ওকে ডাকতে চাচ্ছি। শায়না বেগম মূলত কোনো রকম ঝামেলা ছাড়া ব্যাপারটা মিটমাট করতে চাচ্ছেন। অয়ন্তী মাহাত দুজনেই তার নাতি নাতনি, দুজনকেই তিনি খুব ভালোবাসেন। মাহাদের এই ঘটনার জন্য ওনার মেয়ের খুব দুশ্চিন্তায় আছেন, তাই অয়ন্তীকে ডেকে ওর মুখেই সব শুনে সব ঠিকঠাক হয়ে যাক এটাই চান তিনি। তাছাড়া যেভাবেই বেড়ে উঠুক ছোট থেকে, আসলে তো নিজের ভাই বোন না যে বিয়ে করতে পারবে না, তাই তিনি আবার কিছু বলতে উদ্যত হবেন তার আগে অন্তিকে ঠান্ডা স্বর শুনতে পান। দাদি, অয়ন্তী এখানে আসবে না, বাবা বলেছে না? আমার বোন এসবের কিছুই জানে না। ওরা প্রত্যেকে কখন কোথায় যায়, কি করে, কার সাথে যায়, কার সাথে মিশে, সব আমার জানা। অয়ন্তী এসবের কিছুই জানে না। তারপর মাহাদের দিকে চোখের ইশারা করে বোঝায়, ঘটনা যা জানার, যা বোঝার সব থেকে জিজ্ঞেস করো। আমার বোনকে এসবে টানার দরকার নেই। শায়না বেগম এরপর আর কিছু বলতে পারেন না। মাহাত ফ্লোরে চোখ রেখে সবার কথা শুনছিল এতক্ষণ। সে বুঝতে পারে নানি ঝামেলা যাতে না হয়, তাই আগে ভাগে অয়ন্তীকে ডেকে মত নিয়ে তারপর তার সাথে বিয়ে ঠিক করে নিতে চাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না যে অয়ন্তী মাহাদের সাথে বিয়েতে জিজ্ঞাসা করলে মত নাও দিতে পারে। মাহাদ নানির চেষ্টাটুকু দেখে ফ্লোরে চোখ রেখে মৃদু হাসে। এসব ভাবনা শেষে মাথাটা তুলে এসে মিস্টার মাহমুদের দিকে তাকায়। মামু, আমি আগে কখনো সেভাবে আলাদা চোখে দেখিনি অয়ন্তীকে, কিন্তু মানুষের জীবনের হঠাৎ হঠাৎ অনেক কিছুই তো ঘটে, অনেক কিছুই বদলায়। তেমনই কোনোভাবে অয়ন্তীকে নিজের পাশে ছাড়া আর কারোর সাথে কল্পনা করতে পারছি না। তোমার মেয়েকে সুখে রাখবো, অনেক ভালো রাখবো। আজকের এই দেখা দেখিটা বাদ দিয়ে দাও প্লিজ, ওকে আমি বিয়ে করতে চাই। মাহাদের মুখে বারবার অয়ন্তীকে বিয়ে করতে চাওয়ার কথা শুনে বাকিরা নিজেদের মধ্যে অস্বস্তি বোধ করে। কি একটা ব্যাপার, এদের সারা জীবন একসাথে থাকতে শিখিয়েছে, ভাই বোন হিসেবে যে বন্ধন ছিল সবার মধ্যে, কখনোই সব মাথাতেও আনেনি তারা। আর এখন ছেলেটা এভাবে বড় ছোট সবার সামনে সারা জীবন বোনের চোখে দেখে আসা একজনকে বিয়ে করার আর্জি জানাচ্ছে, কতটা নির্দ্বিধায়।
তুমি কি বলছো তা বুঝতে পারছো? সব রকম প্রস্তুত শেষ, আয়োজন করাও শেষ, ওনাদের আশা বাকি শুধু। আয়ন্তীও উপরে নানানভাবে নিজেকে প্রস্তুত করছে, আর তুমি বলছো সব কিছু এখানে থামিয়ে যেন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিই। এতই যদি ওকে চাও তাহলে আগে জানাওনি কেন? ভাইয়ের কথা শুনে মাহাদের মা মিসেস মার্জিয়া মাথা নিচু করে ফেলেন। ভীষণ চিন্তায় ছিলেন তিনি। সেই ভোরবেলা থেকে ঠিক এই পরিস্থিতিতে পড়ার চিন্তায় হচ্ছিল ওনার, তাই তিনি সত্যি হলো। এর মধ্যে আবার ভাইয়ের কণ্ঠ শোনেন। তুই মাথা নামিয়ে বসে আছিস কেন? মাথা তোল। এসব ছেলে মানুষই করে সকলের থেকে নিজের মাকে কি পরিমাণে টেনশনে রেখেছিস তার ধারণা আছে তোমার? মাহাত মায়ের দিকে তাকায়, ভীষণ চিন্তিত ওনার চেহারা। তার ভুল হয়েছে, শেষে বিয়ে আটকানোর হুমকি দেওয়া উচিত হয়নি। সে দিগন্তের দিকে তাকায়। দিগন্ত ওর তাকানো মানে বুঝতে পারে। ইশিকে বলে তার রুম থেকে স্ফিগমোমেনোমিটারটা নিয়ে আসতে। তারপর প্রেশার মেপে দেখে প্রেশার লেভেল অনেক হাই। তাই দেখে দিগন্তের বাবা বলেন, আশ্চর্য, যা হয়েছে হয়েছে, তোর এত চিন্তা করার কারণ দেখছি না এতে। ভাইজান সুন্দর সমাধান নিশ্চয় করবেন। তোর এত চিন্তা করে প্রেশার বাড়িয়ে ফেলতে হবে কেন? অদ্ভুত সব। দিগন্তের বাবা বোনের প্রেশার লেভেল হাই দেখে বলেন। তারপর স্ত্রীকে বলেন যেন বোনকে এখান থেকে নিয়ে যায়, কিন্তু মিসেস মার্জিয়া মানা করে দেন। মিস্টার মাহমুদ বোনকে আশ্বস্ত করেন চিন্তা না করতে, সব দিক ভেবেই তিনি সিদ্ধান্ত নেবেন। তারপর মাহাতকে বলে, কি বলছি বুঝতে পারছো? আজকে দেখা দেখি পর্বটা ঠিকঠাকভাবে হতে দাও। ওনার মেয়ে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, তখন তা ভঙ্গ করা সম্ভব না। ওনারা এসে দেখে যাক, তারপর অয়ন্তীর সাথে কথা বলে বাকি সিদ্ধান্ত নেবে। এখন আপাতত এখানেই শেষ হোক সব কিছু। মাহাদের ভীষণ আপত্তি আজকের এই দেখা দেখির আয়োজনে। এটাই না হতে দেওয়ার জন্য এত কিছু। আর মামু বলছে এটা হলে তারপর গিয়ে সব সিদ্ধান্ত নেবে। সে কিছুতেই মানতে পারবে না এটা। কিন্তু মামু এত কিছু বুঝিয়ে দেওয়ার পরও আবার দ্বিমত জানালে খারাপ দেখাবে, তাই সে বাবার দিকে তাকায়। তিনি শুরু থেকেই নীরব। স্ত্রী আর ছেলে তাদের ভাই মামুর সাথে কথাবার্তা বলে সমাধানে আসতে পারে কিনা দেখছিল, কিন্তু মিস্টার মাহমুদ সুন্দর সমাধান দিলেও ছেলের তা একেবারে পছন্দ হয়নি। চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তিনি মিস্টার মাহমুদকে উদ্দেশ্য করে বলেন, ভাইজান, বলেছিলাম ছেলেটা শেষ মুহূর্তে এসে নিজের অনুভূতি জানিয়ে ভুল করেছে, বুঝতে পারছি। তার জন্য আমি বাবা হিসেবে ক্ষমা চাই আপনাদের সবার কাছে। কিন্তু তার মূলত আজকেই দেখা দেখি পর্বেই সমস্যা। সে অয়ন্তীর মাকে বিয়ে করতে চায়, এতে তার কোনো সন্দেহ নেই। আপনি হয়তো জানেন না, আজকের সকালে তার মাকে হুমকি দিয়েছে যে অয়ন্তী বিয়ে তার সাথে না দিলে ঝামেলা করবে। এখন বুঝতে পারছেন সে অয়ন্তীকেই বিয়ে করতে চায়। আমিও আপনার কাছে অয়ন্তীর মাকে চাচ্ছি ছেলের জন্য। দয়া করে আমরা যাকে ছেলের বউ করতে চাচ্ছি তাকে অন্য কোথাও দেবেন না, অনুরোধ রইল। বাড়ির জামাইয়ের কথা শুনে সবাই ভাবনায় পড়েন। জামাই মানুষের কথা ফেলে দেওয়া যায় না। আর একভাবে দেখতে গেলে তিনি ছেলের জন্য প্রস্তাব রেখে দিয়েছেন, যেটা অবশ্যই এতক্ষণ মাহাদের করা ছেলে মানুষের মতো নয়। আনুষ্ঠানিকভাবে প্রস্তাব রেখে বসেছেন তিনি। মিস্টার মাহমুদ খানিকটা দ্বিধায় পড়েন, স্ত্রীর দিকে তাকান। মিসেস আয়েশা আমিন কিছু বলেননি, শুরু থেকে চুপ করে আছেন। সবার সব কথা শুনেছেন, সব মতামত মাথায় রেখেছেন, কিন্তু কিছু বলেননি। মিস্টার মাহমুদের স্ত্রীর দিকে তাকানো দেখে সবাই বুঝে নেয় স্ত্রীর মতামত না নিয়ে তিনি সিদ্ধান্ত জানাতে পারবেন না কোনোভাবেই। মাহাদের বাবা মিসেস আয়েশা আমিনকে উদ্দেশ্য করেই বলেন, ভাবি, প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নেই। যা হচ্ছে তা কখনো কাম্য ছিল না, কিন্তু ইচ্ছে যখন স্বীকার করার উপায় নেই। আমি আপনার কাছে অন্যায়ভাবে আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাচ্ছি। আর একজন আয়োজনটাকে আয়ন্তিক দেখানোর বিষয় না রেখে শুধুমাত্র পারিবারিক সক্ষমতার আয়োজন সীমাবদ্ধ রাখার অনুরোধ করছি। দয়া করে ফিরিয়ে দেবেন না। মাহাদের মা ভীষণ চিন্তিত আর দ্বিধাভরা চোখে ভাবির দিকে তাকিয়ে আছেন। ওনার মন খচখচ করছে। ওনার কারণে ভাইয়ের সংসারে অশান্তি আসবে না তো, এই ভেবে। এমনটা হলে তার ওই দিনটা দেখার আগে মরে যাওয়া শ্রেয় হবে। ওনার ভাবনার মধ্যে মিসেস আয়েশা আমিন মাহাতকে কাছে ডাকেন। মাহাত গিয়ে হাঁটু মুড়ে বসে মামির সামনে, আমার মেয়েকে ভালোবাসিস? জানি না, বুঝতে পারছি না। তাহলে বিয়ে করার জন্য উতলা হচ্ছিস কেন?
তুমি তো তোমার বোনের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উতলা হচ্ছ, তাই আর কি। আমার মেয়ে বড় হয়েছে, বিয়ে দেব না, সারা জীবন রেখে দেব নাকি? তো আমাকে বলতে মেয়ে বিদায় করতে চাও, তা না করে বোনের ছেলেকে ধরে আনছ। আমি অভিহিত পড়ে আসি, চোখে পড়ে না? নিজের ছেলের তো সব ঠিক করে দিয়েছ। পাজি ছেলে, বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় শেখাতে পারিনি এখনো। এভাবে বিয়ে করব করে বাবা মায়ের সামনে। আর আমার ছেলে কি? এই শুধু আমার ছেলে, তোর কি মেয়ে নাকি? মজা করবেন না তো, সিরিয়াস আলোচনা চলছে। মেয়ে দেবে নাকি বলো? অনেক ভালোবাসবো, প্রমিস। তোমার রাজকন্যাকে আমি রানী করে রাখবো, সত্যি বলছি। না করবে না, না হলে তোমার মেয়েকে তুলে। মাহাত পুরো কথা শেষ করতে পারল না, তার আগে মামির কানমলা খেয়ে আর্তনাদ করে ওঠে। মারলে কেন? মিসেস আয়েশা আমিন কান মলে দিয়ে থেমে যাননি। মাহাদের চুলের ভাঁজে হাত ডুবিয়ে টেনে ধরেন চুলগুলা। হুমকি দিচ্ছিস কাকে তুই? দিতে পারলাম কই? চুল ছাড়ো প্লিজ। তোমার মেয়ে আবার টাকলা দামি বলে বিয়ে করতে চাইবে না। চুল ছাড়ো, আমার শখের চুল। মাহাত করুণ সরে বলে। আর হুমকি ধামকি দিবি কোনোদিন বল? তোর মা প্রেসার বাড়িয়ে ফেলেছে তোর কারণে। প্রেসার বেড়ে গেলে কতটা দুর্বল হয়ে যায় তোর মা জানিস না? আর দিবি হুমকি? বল, না হলে মেয়ে দেব না, আজীবন কুমার থাকবি। করুণ স্বরে চুল ছাড়তে ছাড়তে মাহাত কথাগুলো বলে। এর মধ্যে মিসেস আয়েশা আমিনের ফোনে কল আসলে তিনি নিজে থেকে ছেড়ে দেন মাহাতকে। বাকিরা উনি যতটা রিয়াক্ট করবেন ভেবেছিলেন ততটা জটিলভাবে না নিয়ে স্বাভাবিক আচরণ করেছে দেখে স্বস্তি পায়। আসলে তাদেরই ভাবনার ভুল ছিল। এই বাড়ির বড় বউটা লাখে এক খাঁটি সোনা একেবারে। অনেক জটিল পরিস্থিতিও সুন্দরভাবে হ্যান্ডেল করার অদ্ভুত ক্ষমতা আছে মিসেস আয়েশা আমিনের। সবার দিক বিবেচনা করে সবসময় সঠিক আর মানবিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি। একটা মানুষ এতটা ভালো কিভাবে হয় তা মিস্টার মাহমুদের জানা নেই। কি করে এত সুন্দর মনের অধিকারী হতে পারে কেউ, তিনি ভেবে পান না। এক চুটকিতে সমস্যার সমাধান করে দেন। তিনি নিজের ছেলের দিকে তাকান। অন্তিক এখনো কিছুটা চিন্তিত। হয়তো এদিকে সব সমাধান হলেও খালাকে মা কি জবাব দেবে তা ভেবেই চিন্তিত। ওনার চিন্তা হচ্ছে না এমন নয়, কিন্তু স্ত্রীর ওপর পূর্ণ বিশ্বাস আছে ওনার। ওই দিকটাও সামলে নেবেন তিনি নিশ্চয়ই। তাছাড়া তিনি মনে করেন ওনার স্ত্রী কোনো কাজে বা ব্যাপারে হাত লাগালে তা কিভাবে জানি আপনা আপনি ঠিক হয়ে যায়। এটাও হয়ে যাবে হয়তো। মিসেস আয়েশা আমিনের ফোনে কল আসতে দেখে সবাই চুপ হয়ে যায়, কারণ এই সময় নিশ্চয়ই ওনার বোনই কল দেবেন কত দূর এসেছে না এসেছে জানতে। সবার মধ্যে দুশ্চিন্তা স্পষ্ট। এই পর্যায়ে মিসেস আয়েশা আমিনকেও খানিকটা বিচলিত দেখা যায়। বোনকে কি জবাব দেবেন তিনি জানেন না। এত কিছু ভেবে তিনি মাহাতকে পজিটিভ ইশারা দেননি। উনি চোখের সামনে নিজের ছেলের চেয়ে আলাদা চোখে না দেখা মাহাদের আকুতি দেখতে পারছিলেন না। বোনের ছেলের সাথে যা হতো সব পারিবারিকভাবে ঠিক করা। অয়ন্তী আর তুরাগের মধ্যে আগে থেকে কোনো কিছু নেই। এদিকে অয়ন্তী মাহাদের সম্পর্কে কিছু না ভাবলেও মাহাদ মেয়েটিকে ভালোবাসে। মাহাদকে নিয়ে যেমন কিছু ভাবে না তেমন তুরাগকে নিয়েও তো ভাবে না অয়ন্তী। তাহলে ভালো যে বাসে সে না হয় পূর্ণতা পাক। তাছাড়া মাহাদ তার কাছে অয়ন্তীর চেয়ে কম নয় কোনো দিকে। সেই ছেলের ভালোবাসার মানুষ অন্য কোথাও বিয়ে হবে এটা তিনি চান না কখনো। পুত্র সমতুল্য মাহাদের ভালোবাসার সামনে বোনের বিষয়টা মাথায় আসেনি ওনার। এখন বোনের কল দেখে কিছুটা চিন্তিত হন, তবে রিসিভ করেন। হ্যাঁ আপা, কত দূর এসেছো? আয়েশা। হ্যাঁ আমি। বলো আপা। আমাকে ক্ষমা করিস বোন। মিসেস আয়েশা আমিন ঘাবড়ে যান। বোনের কি হলো ভেবে। কণ্ঠ শুনে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে, কেঁদেছেও হয়তো। কি হয়েছে আপা? তোমার কথা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? সবাই ঠিক আছো তোমরা? কত দূর এসেছো? আমরা স্কুলের সামনে। হ্যাঁ, এই তো আর 10 মিনিটের পথ, এখন পৌঁছে যাবে। তুমি কেঁদেছো নাকি? কি হয়েছে? তুরাগ অয়ন্তীকে বিয়ে করবে না বলেছে রে আয়েশা। আমি কি করব কিছু বুঝতে পারছি না। এতদিন কিছু বলেনি। আমরা প্রায় চলে এসেছি। ওর একটা মিটিং শেষ করে আসার কথা ছিল, হঠাৎ ফোন দিয়ে বলে সে আসতে পারবে না, তার অন্য কাউকে পছন্দ। এখন আমি কি করি? তো দুলাভাইও শুনে শরীর খারাপ করে ফেলেছেন প্রেশার বাড়িয়ে। মিসেস আয়েশা আমিন বোনের বিচলিত কণ্ঠ শুনে ভয় পেয়ে গিয়েছিলেন। কাছে আছে তাই ছেলেকে স্বামীকে পাঠাতে চাচ্ছিলেন ওখানে,
কিন্তু অন্তিক ঘটনা বুঝতে ফোন লাউডে দিতে বললেন। উনি দেন। ওপাশের কথা শুনে হঠাৎ এদিকে ইসি, দিথি সহ বড়রা কেউ কেউ সামান্য হেসে ওঠেন, হয়তো খুশিতে। অন্তিকও স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাহাদের মা ভাবি সব মেনে নিলেও এর কারণে চিন্তিত ছিলেন। তিনি চান না ওনার কারণে বনে বনে সম্পর্ক কোনো রকম তিক্ততা আসুক। মাত্র যা শুনলেন তা ওনার জন্য খাখা রোদে এক পশলা বৃষ্টির মতো স্বস্তি দিল। মিসেস আয়েশা আমিন বোনের আওয়াজ শুনে ভীষণ চিন্তিত ছিলেন। তিনি মুখাভঙ্গি স্বাভাবিক করে বললেন,